প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীরা কি হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতে পারেন কিনা, এই প্রশ্নটা আপনাদের মনে আছে। এই প্রশ্নটার উত্তর দিতে হবে তিনটা আসপেক্ট থেকে। আমি একটা ফোর্থ আসপেক্টও ডাইমেনশন যুক্ত করব। প্রথমটা কি? আইনি বিষয়। বাংলাদেশের বিদ্যমান আইন কতগুলি উৎস, একটা হচ্ছে সংবিধান, তাই তো? সংবিধানই তো হচ্ছে সুপ্রিম ল ওই অর্থে। সংবিধানে কি কোথাও লেখা আছে এটা যে প্রজাতন্ত্রের কর্মচারীরা এরকম গণভোটে জনগণের পক্ষে বসা? না, এরকম কিছু নাই, থাকারও কথা না, ফলে সংবিধানে নাই। বাংলাদেশের বিদ্যমান কোনো আইন কি বলছে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যে বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সে বিষয়ে জনগণের কাছ থেকে হ্যাঁ ভোট চাইতে পারবেন না? কেউ কেউ বলতে পারেন? আমার মনে প্রশ্নটা ছিল। অধ্যাপক ইউনূস আমাকে যেহেতু বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে রিয়াজ এরকম অনেকে বলে টলে বা আমরা যে প্রচার করব, তবে স্যারকে যেটা বললাম যে স্যার আমার জানা মতে আমি বিভিন্ন দেশের গণভোটের ইতিহাস জানি, যতদূর জানি রাষ্ট্রবিজ্ঞান পড়ার সূত্রে ছাত্র হিসেবে আমি তাতে বাধা দেখি না, কিন্তু এটা আইনি বিষয়, তো আসেন আমরা সংবিধান এবং আইন বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কাছে জিজ্ঞাসা করি। তো আমরা একটা বৈঠক করলাম, যারা সংবিধানের সঙ্গে গবেষণায় যুক্ত, আইনজীবী যারা সংবিধান বিষয়ক বিভিন্ন রকম মামলার সঙ্গে যুক্ত ছিলেন আছেন, এবং বিচারপতিদের, তাদের নিয়ে বসে জিজ্ঞাসা করলাম এই ধরনের কি কোনো বাধা বিঘ্ন আছে? ওনারা আলাপ আলোচনা করে বললেন না, এরকম কোনো বাধা বিঘ্ন নাই। কারণটা কি? সংবিধানে থাকারই কথা না। তাহলে আরেক এন্ডে কি? সেটা হচ্ছে আরপিও, নির্বাচন পরিচালিত হয় আরপিও, তাই তো? আরপিওতে আছে না? নাই। তাহলে বাকি থাকলো মাঝখানে জায়গাটা। এই যে আদেশ দেয়া হয়েছে, যার অধীনে এই গণভোটের অধ্যাদেশটা জারি করা হলো সরকারের পক্ষ থেকে, জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025, সেইখানে কি বলা হয়েছে যে এটা বাধা দেওয়া যাবে না বা হ্যাঁ ভোটের জন্য প্রচার করা যাবে না বা বাধা দেওয়ার জন্য এইটা হবে ওইটা হবে, কিছু আছে? নাই। গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশ দেওয়া হয়েছে সেখানে কি বাধার বিষয় আছে? নাই। তাহলে আইনিভাবে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের বিদ্যমান আইন কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে এই বিষয়ে কোনো রকম বাধা দিচ্ছে না যে আপনারা হ্যাঁ ভোটের কথা বলুন। এবার দ্বিতীয় ডিমেনশনটায় আসি। কেউ কেউ বলছেন আইনে বাধা নেই, নৈতিকভাবে বাধা আছে। কিসের নৈতিক বাধা বলুন তো আমাকে? না, সরকারের তো নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে ওনাদেরকে আমি একটু প্রশ্ন করি, আমি বিনয়ের সাথে প্রশ্ন করি, অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। এই সরকার রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে, আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে তাকে? এইটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এইটা অন্তর্বর্তী সরকার। যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সংবিধানের চার দেয়ালের মধ্যে নয়, বাংলাদেশের রাজপথে 1400 মানুষের রক্তের মধ্যে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এইটা মনে রাখুন। নৈতিকতার প্রশ্ন তুলছেন তো, আসুন আমরা নৈতিকতার প্রশ্ন তুলি। নৈতিক জোটটা হচ্ছে ওই মানুষের আত্মদান। একটা ফ্যাসিবাদী শাসক যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কি কারণে? বাংলাদেশের মানুষ তাদের, বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে যে পিপল উইলের কথা বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়েছে, সেইটা বাংলাদেশের রাজপথে প্রদর্শিত হয়েছে, সেই অভিপ্রায় প্রকাশিত হয়েছে এবং তার ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনি বলুন সংবিধানে কোথায় অন্তর্বর্তী সরকার আছে? নাই তো। তাহলে তৈরি হচ্ছে কি করে? তৈরি হচ্ছে কারণ বাংলাদেশের মানুষ চেয়েছেন।
সেই সরকার তার নৈতিক ভিত্তিটা কোথায়? সে সংস্কার করবে বলেছিল। বলা হয়েছে প্রথম দিন থেকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার সুস্পষ্ট করে বলেছেন যে তাদের দায়িত্ব হচ্ছে 1 নম্বর সংস্কার, 2 নম্বর বিচার, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার, এবং 3 নম্বর হচ্ছে নির্বাচন। নির্বাচন সরকার করেন না, নির্বাচন কিন্তু সরকার করেন ওই অর্থে যে নির্বাচন কমিশন করেন। সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের কাজ কি? সেটা নিশ্চিত করা। যারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত, যারা নির্বাচনের সঙ্গে যুক্ত, যারা অন্য প্রশাসনের সঙ্গে যুক্ত, তাদের কাজটা কি? ফেসিলিটেট করা। নির্বাচন কমিশন সেইভাবে প্রস্তুতি নিয়ে তার তফসিল অনুযায়ী সে সমস্ত রকম কাজ করছে। সরকারকে এখন বলতে পারবে নির্বাচন কমিশনকে এইটা করেন, ওইটা করেন, সেটা করেন না, করছে না। ফ্যাসিলিটেট করে তার দায়িত্ব দিয়েছে। দ্বিতীয় কাজটা কি? মানবতা বিরোধী অপরাধী যারা, তাদের বিচার নিশ্চিত করা। সরকার বিচার করেন? বিচার তো করে আদালত। তাহলে সরকার কি করেছে? সরকার, অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধে যারা অপরাধী তাদের বিচার প্রক্রিয়াটা যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা করণীয় সেটা করেছে, সেই কাজটা অব্যাহত রেখেছে। তাহলে আর বাকি কি থাকলো? সংস্কার। সেই সংস্কারের ব্যাপারে সরকার কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। সংস্কারের জন্য 11টা কমিশন করা হয়েছে। 6টা কমিশনের প্রতিবেদন থেকে রাজনৈতিক দলগুলোকে 116টা বিষয় তুলে দেওয়া হয়েছে, যেগুলো বিবেচনা করুন। তার মধ্যে যে সমস্ত বিষয়ে একমত হওয়া গেছে, ঐক্যমত্য তৈরি হয়েছে, তারই ভিত্তিতে 9 মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে। করার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো যখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে, তারপরে সরকার বলছে যে এইটা আমরা জনগণের সম্মতি চাই। চাই কি কারণে চাই? কারণ এটা ভবিষ্যতের পথরেখা। এই সরকার এই সংস্কারের কিছুই বাস্তবায়ন করছেন না। অন্যান্য অনেক বিষয় বাস্তবায়ন করেছেন সংস্কারের, কিন্তু গণভোটে যা দেয়া হয়েছে তা বাস্তবায়ন করবেন হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা। যে কারণে এটা বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও বিবেচিত হবে, যাতে করে ওই ত্রয়োদশ জাতীয় সংসদ, যা সংবিধান সংস্কার পরিষদ বলে 180 দিন কাজ করবে, বাদ বাকি পুরো সময়টা ধরে কাজ করবে ত্রয়োদশ জাতীয় সংসদ হিসেবে, তাদের কাছে বলা হয়েছে যে তারা এইটাকে সংবিধানে সংশ্লিষ্ট করবেন। তাহলে এই যে আপনি বলছেন যে নৈতিকভাবে এটা পারে কিনা, যে সরকার প্রতিষ্ঠিত হলো রক্তের উপর, যে সরকার তার এজেন্ডা হিসেবে বলল যেটা আমি সংস্কার করব, রাজনৈতিক দলগুলো সকলের সম্মতি পাওয়া গেল, একটা জাতীয় এজেন্ডা তৈরি হলো, তার চেয়ে নৈতিক ভিত্তি আর কিসের থাকতে পারে? আমাকে একটু বুঝিয়ে বলুন তো। এখন ওনারা যদি মনে করেন যে এইটা একটা তত্ত্বাবধায়ক সরকার, এটার কাজ হচ্ছে কেবল হচ্ছে 90 দিনে একটা নির্বাচন করে বাড়ি চলে যাবেন, এটা বিশ্বাসঘাতকতা হবে জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে। বাংলাদেশের মানুষের নৈতিক অবস্থান থেকে এটা সুস্পষ্ট করা দরকার যে এই যে জুলাই জাতীয় সনদ, সেটা অধ্যাপক ইউনূসের সরকারের এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতায় বসানোর এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতা থেকে বাইরে রাখার এজেন্ডা নয়। আপনারা জনগণকে বলুন, তাদের হাতে 2টো ব্যালট দেয়া হবে, সাদা ব্যালটে তাদের মন মতো, এবং আপনারাও ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে আপনারাও নিঃসন্দেহে আপনাদের যাদের পছন্দ হবে, যেই মার্কায় পছন্দ হবে ভোট দেবেন। তারা আগামী 5 বছর ধরে সংসদে থাকবেন আশা করি, এবং সেই অনুযায়ী তারা যা যা করণীয় করবেন। কিন্তু গোলাপিটাতে দেয়া হবে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে আপনার যে ভূমিকা, সেই ভূমিকা পালনের সুযোগ। 30টি রাজনৈতিক দলের আলোচনার পরেও গণভোটের কারণ হচ্ছে 2টো। একটা হচ্ছে সব রাজনৈতিক দল সকল জনগণকে প্রতিনিধিত্ব করেন না, যারা আছে বাইরে তাদেরও প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে হবে, তাদেরও সম্মতিটা দরকার এর মধ্যে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে
এর মধ্য দিয়ে, এই গণভোটের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদকে সেই ক্ষমতা দেয়া হচ্ছে যে ক্ষমতা নিয়ে আদালতে প্রশ্ন যাতে না করা যায় যে তারা কি এত বড় সংশোধনী সংস্কার করতে পারেন। জনগণ যদি বলে দেন পারেন, তাহলে তারা পারেন। আমি বলেছিলাম থার্ড ডাইমেনশন একটা আছে, রাজনৈতিক। যারা বলছেন যে প্রজাতন্ত্রের কর্মচারীরা পারেন কি পারেন না বলছেন, তাদের আমি বলি রাজনৈতিক অবস্থানটা বোঝার চেষ্টা করুন। অবশ্যই কেউ কেউ ভিন্ন মত পোষণ করতে পারেন, তাদের সঙ্গে কথা বলুন, যুক্তি তর্কে বোঝানোর চেষ্টা করুন। কিন্তু যারা মনে করেন যে মিথ্যা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে, বিভ্রান্ত করে গণভোটকে পরাজিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয়ভাবে আপনাদের নিজস্ব উদ্যোগে কথাবার্তা বলে বোঝানোর চেষ্টা করতে হবে। যারা ভুল বলছেন, হয় তারা বুঝতে পারছেন না, আমি এটা বিশ্বাস করতে চাই যে তাদের কোনো অসৎ উদ্দেশ্য নাই, বিভ্রান্ত হচ্ছেন। এই যে রাজনৈতিক প্রশ্নটা, যে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনার কি এই দায়িত্বের মধ্যে পড়ে না যে আপনি এটা বোঝাবেন যে এই জিনিস আছে, এই হলে এই হবে, এই জন্য আমরা ভোটের কথা, হ্যাঁ ভোটের কথা বলছি। কেউ কেউ আরো দুটো কথা বলেন, আমি একটু সময় নিচ্ছি, ক্ষমা করবেন আমাকে, বিষয়গুলি একটু ব্যাখ্যা করার প্রয়োজন বলে মনে হয়েছে। সরকার কি গণভোটের পক্ষে ইয়েস ভোট, হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে পারেন? 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইউরোপের বিভিন্ন দেশে 48টি গণভোট চেষ্টা করেন। কি বলার চেষ্টা করেন? বলে এতগুলি প্রশ্নের একটা উত্তর হয় কি করে? প্রথম কথা হচ্ছে যে আপনারা বুঝতেই পারেননি, অথবা ইচ্ছা করে বুঝছেন না। প্রশ্ন কিন্তু চারটা নয়, প্রশ্ন একটা। চারটা বিষয়ে বিভক্ত করে বলা হচ্ছে এই ইয়েস ভোটের কনসিকুয়েন্স কি হবে, এই ইয়েস ভোটের, এই হ্যাঁ ভোটের পরিণতি কি হবে, কি কি পরিবর্তনগুলো ঘটবে, কোথায় পাবেন আপনি পরিবর্তনের বিস্তারিত। এখন তাহলে তো আরো প্রশ্ন, তা আপনারা বলছেন 48টা বিষয়, এতগুলি, তো আমি যদি 47টা একমত হই তাহলে কি আমি ভোট দিতে পারবো না? হ্যাঁ, আপনি 47টা কেন, আপনি 48টাতে একমত হয়েও না ভোট দিতে পারবেন, সেটা তো আপনার অধিকার, সেইটা প্রশ্ন উঠছে না। আপনি যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে চারটা বিষয়, আমি কি দুটাই ভোট দিতে পারবো, একটাই ভোট, চারটা বিষয় প্রশ্নই করা হয় নাই। আমি সেজন্য নির্বাচন কমিশনের সচিবকে একাধিকবার অনুরোধ করেছি এবং ওনারা সেটা করছেন। প্রায় প্রতিদিনই আজকে বাংলাদেশের সংবাদপত্রগুলোতে হয় প্রথম পাতায় অথবা শেষ পাতায় একটা বিজ্ঞাপন চাপা হচ্ছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে চারটা বিষয় উপরে লেখা আছে, আপনি যদি এগুলিতে একমত হন তাহলে হ্যাঁ অথবা না দিন। এখন এই যে তাহলে চারটা বিষয়, 48টা বিষয় যেভাবেই বললাম, তো এত বিষয় নিয়ে কি করে গণভোট হয় পৃথিবীতে? হয়, অবশ্যই হয়। তিউনিসিয়াতে 2022 সালে গণভোট হয়েছে সংবিধানের উপর, গোটা সংবিধানের উপর। গোটা সংবিধান, খসড়া সংবিধান জনগণের সামনে রেখে বলা হয়েছে হয় হ্যাঁ বলেন অথবা না। 140টা অনুচ্ছেদ। আপনি আমাকে বলুন, জনগণ 139টা অনুচ্ছেদ পড়ে একমত হয়েছে, 40 নম্বরটা হয় নাই, এরকম পরিস্থিতি হতে পারে, সেই জন্য তিউনিসিয়ার গণভোটটা ঠিক হলো না, এটা কি বলতে পারবেন আপনি? আচ্ছা, তিউনিসিয়া কি ব্যতিক্রম না? তিউনিসিয়া ব্যতিক্রম না। 2010 সালে কেনিয়াতে সংবিধানের উপর যে গণভোট হয়েছে, কেনিয়ার প্রস্তাবিত সংবিধানের 260টি অনুচ্ছেদ ছিল। তো 260টা অনুচ্ছেদের একটা সংবিধান আপনারা পাশ করার জন্য লোকজনকে দিচ্ছেন। তুরস্কে 2017 সালের গণভোটে ব্যাপকভাবে সংবিধানের পরিবর্তন করে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ানো হয়েছে, আইনসভার ক্ষমতা কমানো হয়েছে, বিচার বিভাগের ক্ষমতা কমানো হয়েছে। তার বিষয় নিয়ে আমি একমত না, কিন্তু বাস্তবতা হচ্ছে 18টা বিষয় নিয়ে 18টা প্রশ্ন রেখে
উপরে লিখে দেওয়া হয়েছে হ্যাঁ অথবা না, আপনি বলেন আপনি একমত না দ্বিমত। ভোট তো হয়েছে। তাহলে বাংলাদেশে অকস্মাৎ 4টি ক্লাস্টার করে 4টি একত্রিত করে যখন প্রশ্ন করা হচ্ছে, তখন যারা বলছেন যে বিভ্রান্তি এই হবে ওই হবে ইত্যাদি ইত্যাদি, আমি ঠিক বুঝতে পারছি না যে তারা কেন এটাকে এত জটিল বলে বিবেচনা করছেন। গণভোটে অধিকাংশ ক্ষেত্রেই মূল প্রশ্নটাকে বোঝার চেষ্টা করতে হবে। কেনিয়ায় নাগরিকদের কাছে প্রশ্ন ছিল আপনি সংবিধানটা চান কিনা, এবং সংবিধানের 260টা সবগুলো দেশে একমত হচ্ছে না, কিন্তু প্রিন্সিপাল প্রধান মুখ্যভাবে এই সংবিধান জাতিকে যেদিকে নিয়ে যেতে চায় ভবিষ্যতে, সেটার সাথে কিছু একমত না একমত না, এটাই হচ্ছে প্রশ্ন। আমাদের জন্য হচ্ছে প্রশ্নটা জুলাই জাতীয় সনদে যেভাবে বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা তৈরি করা হয়েছে, যাতে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, অনেক বিষয়ে সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে, এবং প্রকাশ্যের অনুষ্ঠানে তারা অঙ্গীকারবদ্ধ হয়ে স্বাক্ষর করেছে, তার মধ্য দিয়ে ভবিষ্যতে যে রাষ্ট্রের অগ্রসর হওয়ার পথ, তার সঙ্গে আপনি একমত না একমত না, এটাই হচ্ছে প্রশ্ন। মনে করিয়ে দিই, আমি যে শুরু করেছিলাম না, একেবারে শুরুর দিকে সোহেল রানার কথা বলেছিলাম, মনে করুন যে এই যে জুলাই জাতীয় সনদ যা আপনাদের কাছে পৌঁছেছে কালো অক্ষরে ছাপা, সেটা আসলে রক্ত বিন্দু দিয়ে লেখা হয়েছে, প্রাণ দিয়ে লেখা হয়েছে। খুলুন, আমি প্রতিবার খুলবার সময় আমি মায়ের আর্তনাদ শুনতে পাই, ভাইয়ের দীর্ঘশ্বাস শুনতে পাই আমি। কারণ কি জানেন, এই জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে 16 বছরেরও বেশি সময়ে গুম হয়ে যাওয়া মানুষের পরিবার পরিজনের হাহাকার থেকে। এই জুলাই সনদ তৈরি হয়েছে যে মা তার সন্তানকে হারিয়েছে, তার প্রতিদিনের যে অশ্রু, তা দিয়ে তৈরি হয়েছে। এই জুলাই সনদ তৈরি হয়েছে তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজপথে যারা কাজ করেন, ছোট ব্যবসায়ী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে প্রাণ দিয়েছেন, সেই প্রাণের বিনিময়ে তৈরি হয়েছে। সেই প্রশ্নটা সামনে রাখুন, সেই প্রশ্নটা সামনে রেখে জিজ্ঞাসা করুন, মানুষকে জিজ্ঞাসা করুন, আপনাকে জিজ্ঞাসা করুন, বিবেককে আসুন আমরা জিজ্ঞাসা করি যে রক্তে লেখা এই সনদ যে পথরেখা দেখাচ্ছে, আমি তার সঙ্গে আছি না নাই, এইটাই হচ্ছে হ্যাঁ আর নার বিষয়। আমি আছি অথবা আমি নাই। আমরা সবাই আসলে আছি। আসুন সবাইকে বলি আমরা সবাই আছি। কেননা দেশের চাবি আপনাদের হাতে, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, এবার আপনারা সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্তের সুযোগ সকলের, আপনাদের কাজ হচ্ছে সকলের কাছে সেটা বোঝানো, আপনাদের অংশগ্রহণ করা এবং সেভাবেই এটাকে বাস্তবায়িত করা। আশা করি সেই প্রচেষ্টায় আমরা সফল হব, আমরা সাফল্য লাভ করব এবং অবশ্যই বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশের দিকে নিয়ে যেতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ।